থাকবে না, বাংলাদেশ থাকবে না। আমি আবারও বলছি, থাকবে না। মোহাম্মদ ইউনূস থাকবে না, এবং মোহাম্মদ ইউনূস যদি থাকে বাংলাদেশ থাকবে না। কারণ বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরই যেন যুদ্ধ আর সার্কাসের মঞ্চে পরিণত হয় ভারতীয় মিডিয়ার নিউজরুম আর স্টুডিওগুলো। ভারতের পক্ষ থেকে প্রতিনিয়ত ন্যারেটিভ তৈরির চেষ্টা শুরু হয় বাংলাদেশের আন্দোলন মূলত কট্টরপন্থী। সেই সাথে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ছড়ানো শুরু হয় একের পর এক প্রোপাগান্ডা। দেশটির প্রায় সকল মিডিয়ায় নগ্নভাবে মিথ্যা তথ্য ছড়ানো শুরু করে বাংলাদেশের অভ্যুত্থানের প্রথম শ্রেণীর নেতা ও সরকার নিয়ে। এদিকে সহিংস গণ অভ্যুত্থানের পর গত 9 সেপ্টেম্বর পতন হয় নেপালের সরকারের। হেলিকপ্টারে করে বাসভবন ছেড়ে পালাতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এরপরেই দেখা মেলে প্রতিবেশী দেশ ভারতের এক ভিন্ন কূটনৈতিক পদক্ষেপ। গণ অভ্যুত্থানের ফলে গঠিত নতুন অন্তর্বর্তী সরকার ও নেপালের ছাত্র জনতাকে সরাসরি শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, नेपाल में हुए घटनाक्रम में नेपाल के युवक युवतियां नेपाल की सड़कों पर सफाई और रंग रोगन का काम बड़ी मेहनत और पवित्रता के भाव से करते हुए देखे जा रहे हैं। ভারতের কূটনীতিতে এমন সরাসরি গণ আন্দোলনের পর কোনো পক্ষকে সমর্থন দেওয়ার ঘটনা খুবই বিরল। সেই সাথে দেশটির সংবাদ মাধ্যমগুলো যেন পঞ্চমুখ হয়ে ওঠে নেপালের আন্দোলনকারীদের প্রশংসায়। তবে প্রশ্ন ওঠে বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর ভারতের নেতিবাচক আচরণ নিয়ে। নেপালের সরকার পতন আন্দোলনে নিহত হন অন্তত 72 জন। তবে বাংলাদেশের গণ অভ্যুত্থানে হাসিনার বাহিনী ও আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় প্রাণ হারিয়েছেন 1,500-এর বেশি মানুষ। এ তথ্যের সরাসরি স্বীকৃতিও দিয়েছে জাতিসংঘ। তবে বাংলাদেশের সরকার পতনের পর ছাত্র জনতাকে অভিনন্দন জানানো তো দূরে থাক, উল্টো এই নির্মম হত্যাযজ্ঞের কাণ্ডারি শেখ হাসিনাকে নিজ গৃহে বরণ করে নেয় ভারত সরকার। প্রশ্ন উঠতে পারে, নেপালের ছাত্রদের আন্দোলনকে তরুণদের অধিকার আদায়ের সংগ্রাম বললেও বাংলাদেশ নিয়ে ঠিক কী কারণে মুখে কুলু পেটে আছে দিল্লি? এমন প্রশ্নের উত্তর মেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এক সাম্প্রতিক বক্তব্যে। জাতিসংঘের সর্বশেষ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরকালে এক সাক্ষাৎকারে তিনি সরাসরি স্বীকার করেন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ভালো চোখে দেখেনি দিল্লি। We have problems with India right now because they didn't like what the students have done. They're hosting Hasina, who's the former prime minister who created all this problem and killed the young people. And that creates a lot of tension between India and Bangladesh. Also, there's also fake news coming from the other side, making all kinds of propaganda that this is a very bad thing. আঞ্চলিক কূটনীতিতে ভারতের প্রভাব নিয়ে আলোচনা বেশ সরগরম। দেশটির পররাষ্ট্রনীতি সবসময়ই কোনো রাষ্ট্রের জনগণ নয়, বরং নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দল ঘেঁষা। ঠিক সেভাবেই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারই মূলত ছিল ভারতপন্থী। ভারতের স্বার্থ হাসিলের জন্য শেখ হাসিনার সরকার ছিল দেশটির ট্রাম্প কার্ড। তবে ছাত্র জনতার আন্দোলনে সেই সরকারের পতন ছিল ভারতের জন্য বেশ বড় ধাক্কা। আর সেজন্যই দেশটির রাজনৈতিক নেতা কিংবা মিডিয়া সবারই চক্ষুশূল ছিল বাংলাদেশের ছাত্র জনতা। তবে ঠিক সেই দৃশ্যের উল্টো পুনরাবৃত্তিই ঘটেছে নেপালের ক্ষেত্রে। কারণ হিসাবে বিশ্লেষকরা বলছেন, কেপি শর্মা ওলির সরকার ছিল মূলত চীনপন্থী, আর সেই চীনপন্থী সরকারের পতন ঘটিয়েছে নেপালের ছাত্র জনতা। সে কারণেই মূলত নেপালের ছাত্র জনতার কার্যক্রম পছন্দ হয়েছে দিল্লির। তবে দিল্লিপন্থী হাসিনার পতনে বাংলাদেশি ছাত্র জনতার উপর আর খুশি হতে পারেনি মোদী সরকার। কারণটাও খুবই স্বাভাবিক। শেখ হাসিনার সময়ে বাংলাদেশকে প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং প্রদেশ হিসাবেই গণনা করেছে ভারত। নিজ মুখে স্বীকার করেছেন হাসিনা, ভারতকে তার সরকার যা দিয়েছে তা চিরকাল মনে রাখবে দেশটি। আর কারো কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ট্রানজিট করিডোর, রেললাইন বা তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের প্রস্তাবিত কোনো কিছুতেই না ছিল না শেখ হাসিনার। দেশটির মসনদে যে সরকারই থাকুক না কেন, হাসিনা সব পক্ষের সাথেই রেখে গিয়েছেন সমান সম্পর্ক। কংগ্রেস বা বিজেপি চাহিদা পূরণে কাউকেই খালি হাতে ফেরাননি শেখ হাসিনা। পতনের কিছুদিন আগেই 2024 সালের জুন মাসে তিস্তা প্রকল্পে যুক্ত হয় বাংলাদেশ।
একই সময়ে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন যাওয়ার পাকা কথাও দিয়ে ফেলেন শেখ হাসিনা। কথা ছিল জুলাই মাসেই বাংলাদেশের ওপর থেকে ট্রেন চালাবে ভারত। তবে সবশেষে জুলাই গণ অভ্যুত্থানের ফলে সেই স্বপ্ন আর দেখেনি বাস্তবের মুখ। শেখ হাসিনার পতনের পর বহু কলামে কূটনীতিকরা লিখেছেন হাসিনার পতন ছিল মূলত ভারতের কূটনৈতিক ব্যর্থতা, আর সেজন্যই বাংলাদেশে কয়েক হাজার মানুষকে হত্যার নির্দেশ দিয়ে হাসিনা পালিয়ে যান তার সবচেয়ে কাছের মিত্র ভারতের কাছে। ভারতকে সারা জীবন দিয়ে আসার বিনিময়ে আশ্রয় নেন তিনি। হাসিনার পতনের পর মূলত বাংলাদেশে থাকা সবচেয়ে বড় সম্পত্তি হারায় ভারত। সেই হারানোর পিছনের কাণ্ডারি ছিল বাংলাদেশের ছাত্র জনতা। আর সে কারণেই নেপালের ছাত্র আন্দোলনকে দিল্লি গণতান্ত্রিক দাবি হিসাবে স্বাগত জানালেও বাংলাদেশের ছাত্র আন্দোলনকে ইচ্ছে করেই কট্টরপন্থী ধারা হিসাবেই উপস্থাপন করতে চায় প্রতিবেশী রাষ্ট্র ভারত। শেখ সাদী, মানবজমিন।